আমাদের এখানে আমি বাসায় আসছি, লিটিল আসছে বাসায়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লিটিল সালাউদ্দিন আহমেদ লিটিল বাড়ি এখানে আমার বাসায়, এবং আমরা দুজন মর্নিং এখানে দেখা করতে আসছি। তো উই হ্যাড এ টি অ্যান্ড সকালবেলার আড্ডা। তো লং টাইম আমাদের সাথে দেখা হলো। আর আমরা যারা নেটে আসছি অনেকের সাথে দেখা হয় না, সবার জন্যই কমন ফ্রেন্ডের জন্য আমাদের। তো লিটিল দোস্ত, তুমি একটু ভালো আছো, উত্তরতেই থাকো, অনেকদিন আসতেও পারো না। তো এখন কি অবস্থা? আমি খুব আমি দোস্ত ভালো আছি আর কি। তো ওই অনেকদিন পরে দেখাও পাই না, কাউরে পাওয়া যায় না। তো আমার এই stoppressbd.com এর অফিসে আসার জন্য তোমাদের ধন্যবাদ। তো অনেক ধন্যবাদ। আজকে আমার অফিস বন্ধ, এই জন্য আসতে পারছি। আমার দেখার ইচ্ছে করছিল, আসলাম। আমার বেশ ভালো লাগলো, আমি ভালো করলাম, শরীর শরীর ভালো আছে। হ্যাঁ দোস্ত, আছে ভালো। আমরা প্রেসিডেন্ট মোটামুটি কাজ করতেছি, অনেকটা রিটায়ার মোডে আছি। এখনও সবাই রিটায়ার করে না, কিন্তু আমি সেলফ রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি বিকজ অফ দ্যাট। আমার কাছে আসলে হ্যাসেলগুলি ভালো লাগছে, জবের হ্যাসেল এটা খুবই খুবই কঠিন, তুমি বুঝতেছো। আর যেহেতু পলিটিক্যাল এলিমেন্ট, তারপর অনেক কিছু মিলে আমি এই বাবা মারা গেছে 3 বছর আগে। এরপরে মোটামুটি একটা এই ধরো এই যে এই সেলফ রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, গাড়ি বাচ্চার সুবিধা আছে এই কারণে আর কি। আর এর মধ্যে স্টক প্লেসে কাজ করি, খুব ব্যস্ত থাকি। তবে ফেসবুকের কারণে অ্যালার্ম মনে হয় না আর কি, মোটামুটি সবার সাথে যোগাযোগ আছে যারা যারা ইন্টারেস্টেড আর কি। তোমার জব টব কেমন চলতেছে? আমি দোস্ত ঢাকা থেকে প্রায় 15-16 মিনিট দূরে ফ্যাক্টরিতে কাজ করি। হ্যাঁ, তো প্রতিদিনই যাওয়া লাগে, শুক্রবার ছাড়া। শুক্রবার বাসায় কাজকর্ম করা লাগে, সময় পাই না। আজ হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ, কিন্তু জানা আসলে একটা ডিস্টার্ব হচ্ছে আমাদের, খুব দুঃখজনক একটা ব্যাপার। তো সেই জন্য আজকে আমাদের সমস্ত বাংলাদেশের ফ্যাক্টরিগুলো এদের সাথে সংবাদ ঘোষণা করছে, আমরা শোক দিবস পালন করতেছি, এবং আজকে আমরা ফ্যাক্টরি বন্ধ রেখেছি। হ্যাঁ লিটিল, এটা আসলে একটা খুব মানবিক ব্যাপার এবং খুব ক্রিটিক্যাল ব্যাপার। এটা আমি নিউজে অনেক ফলো করতেছি যে আমাদের গার্মেন্টসগুলিতে অনেক কারণেই আগুন লাগে, এর মধ্যে কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো লাগে। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অনেক কথা হয়। আর কোনো সময় গার্মেন্টসে কোনো অসন্তোষ বা আগুন কিছু লাগলেই সরকার বা কর্তৃপক্ষ বা গার্মেন্টস মালিকরা ডাইরেক্টলি হলে ইনডাইরেক্টলি বলার চেষ্টা করে যে এটা তো বিদেশি দ্বারা আগুন লাগানো হয়েছে বা বিদেশি এদের পিছনে। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি আজকের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যে বিজনেসকে ক্র্যাশ করার জন্য অনেক কিছু করা হচ্ছে, আমাদের প্রোগ্রাম করা হয়। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট কি মেজার নিচ্ছে জানি না, তবে এটা অনেকদিন যখন গার্মেন্টস থেকেও অ্যাসোসিয়েশন থেকেও বলা হচ্ছে। কিন্তু আমার কাছে তো সবচেয়ে যে জিনিসটা মজার ইয়ে লাগে যে আমি এখানে আগুন লাগাচ্ছি, আমি আমার ফ্যাক্টরিতে আগুন লাগাচ্ছি আর দোষ দিচ্ছি বিদেশিতে। আমাদের দেশে এটা একটা ন্যাচারাল ফিনোমেনন হয়ে গেছে। আমি তো বলিনি যে কোনো ব্যাপারে আমরা বলছি ইন্ডিয়া, আমেরিকা, সিআইএ, রাশিয়া। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু করতেছি। ব্যাপারটা ছোট্ট একটু আমার খুব মজা লাগছে যে বঙ্গবন্ধুকে যখন মারা, আমি একটু শেয়ারিং করি তোমার সাথে। বঙ্গবন্ধুকে যখন মারা হয় তখন যে সিআইএর প্রধান ছিল, লোকটা নাম ভুলে গেছি, তাকে সে যখন সিভিল স্ট্যাটাসে সাক্ষাৎকার স্কোপ পেয়েছে, তখন তাকে প্রশ্ন করা হয় যে একটু অনেক প্রশ্নের মধ্যে তাকে বলা হয় যে তোমার বাংলাদেশের শেখ মুজিবকে নাকি তোমরা মারার ব্যাপারে করছো। লোকটা বলছে বাংলাদেশ শেখ মুজিব, তার কথাটা এটা ছিল যে দেয়ার পিপুল ইজ এনাফ টু কিল দ্য লিডার, ওয়াই শুড ইউ গো দেয়ার। ব্যাপারটা এরকমই আছে। আমরা আসলে গার্মেন্টসের যে ব্যাপারটা একটা অবশ্যই দিক, যেখানে খুব নির্যাতন এবং অনেকভাবে লেবার সাপ্লাসটা নিয়ে যাওয়া হচ্ছে, যেটা আসলে। এবং তার পাশাপাশি কল্যাণকর বলে যেটা কথা আমরা বিভিন্ন গার্মেন্টসে দেখি, সেটা হচ্ছে বেবি নার্সিং থেকে শুরু করে সব কিছু। এটা জাস্ট একটা ফটো তোলার মতন ব্যাপার বলে মনে হয়। দোস্ত, তুমি বা তোমার আমার কথা আমার মতো মনে আছে, খালামা খুবই বাংলাদেশের একজন পাইনিয়ার মহিলা, সেই হিসেবে পুরস্কার পাইছেন। এবং গার্মেন্টস শিল্প যে প্রথম দিকে শুরু হয়েছে, এটা উনি একজন বিরাট পাইনিয়ার, আমার খেয়াল আছে আমরা তখন ছোটোবেলায়। আজকে তুমি তার ছেলে হিসেবে চাকরি করতেছো। এবং আমার দেখার মধ্যে ম্যাক্সিমাম গার্মেন্টস যারা পাইনিয়ার মালিক, যারা ম্যাক্সিমাম যে উনিপন আছে আর অনেক আছে, তারা সবাই জব করতেছে। দিস এ ডিফারেন্ট সিনারিও। এবং সবসময় আমার দেখা যায় ওই গার্মেন্টসে যারা চাকরি করছে তারা হয়তো মালিক হচ্ছে, তো এটা কোনো ব্যাপার না। কিন্তু গার্মেন্টস শিল্পের যে মূল সমস্যাটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। আমি লং টাইম বাংলাদেশ করেছি এবং বাংলাদেশের লেবার মুভমেন্ট দেখছি। কোনো লেবার কিন্তু তার মেশিন ভাঙে না, তার ফ্যাক্টরিতে আগুন লাগে। এইটা একটা জিনিস আমি গার্মেন্টসে দেখলাম, একটা গার্মেন্টসের শ্রমিক সেটা মেশিনটা ভেঙে ফেলতেছে। তার মানে তার এই যে মেশিনটার উপর রাখবো, এটার কারণ কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আজকে গার্মেন্টসে যদি বলে ইন্ডিয়া, চায়না, মানে এগুলি বলে লাভ নাই। আমার গার্মেন্টস শ্রমিক ভগবান, আমার গার্মেন্টস শ্রমিক যখন একটা মেশিনকে প্রয়োগ করার চিন্তা করে না, এটার প্রতি এখন আস্থা নেই, সেখানে কিন্তু প্রবলেম অন্য জায়গায়। আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলি। আমি অনেকদিন যাবত এই সেক্টরে,
তো তুমি যেটা বললো যে মেশিন ভাঙে ভাঙে, এটা ঠিক আমি বছর ডিফার করি, কারণ আমি 2-3টা ইনসিডেন্ট ফেস করছি নিজেই। তো মজার ব্যাপার হচ্ছে ওয়ার্কাররা আনরেস্ট করার সময় দেখা যাচ্ছে যে গার্মেন্টসের বিল্ডিংয়ের গ্লাস ভাঙে, অন্যান্য ফার্নিচার্স বিলংস এগুলো ভাঙে। এবার মজার ব্যাপার আমাদের এখানে একবার দুবার আমরা ফেস করছি, কোনো সব মেশিন ভাঙে নাই। হ্যাঁ, এতে বোঝা যায় যে ওদের ভেরি মাচ অ্যাওয়ার যে মেশিনটা ভাঙলে আমি কালকে এসে বসতে পারবো না মেশিনে। তো মেশিন বাদ দিয়ে তারা অন্য এমন জিনিস ভাঙচুর করে যেটা সাথে সাথে আমরা রিপ্লেস করে ফেলতে পারি। তো সেই জন্য তোমার কথার সাথে কিছুটা একমত, আবার কিছুটা ডিফার করতেছে। আর আগুন লাগার যে ব্যাপারটা, এখানে আসলে আমাদের মূল ব্যাপারটা আমাদের প্রস্তুতিমূলক যে কাজগুলো করা দরকার, ফ্যাক্টরি করার সময় করার আগেই একটা মালিকের বা একটা প্রপার প্ল্যানিং যে আমার বিল্ডিংটা কিরকম হবে। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে দেখা যায় যে সিঁড়িগুলো বিল্ডিংয়ের ভেতর দিয়ে নামাইছে, 2টা সিঁড়ি আছে বা 3টা সিঁড়ি অনেক ফ্যাক্টরিতে আছে। বাট আনফর্চুনেটলি যদি আমাদের বিল্ডিংয়ের সিঁড়ি 3টা সিঁড়ির ভেতর দিয়ে বিল্ডিংয়ের ভেতর দিয়ে নামে, তাহলে কি হবে, নিচতলা আগুন লাগলে ওই সিঁড়িগুলোর মুখগুলো কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। উপরে ওয়ার্কাররা খুব কুইকলি যদি না নেমে আসে, কিছুক্ষণের মধ্যে আগুন ছড়াই গেলে দেখা যাচ্ছে সিঁড়িতে তারা নামতে পারতেছে না, যেটা এখানেও হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে ইন্টেনশনালি এখানে আগুন লাগায় নাই হয়তো কেউ, কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়তো লেগেছে। কিন্তু ওরকম প্রস্তুতি না থাকার কারণে এবং মনিটরিং বা আমি বলবো যে গাইডেন্স থাকে না থাকার কারণে বা প্রপার ট্রেনিং থাকার না কারণে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং তাতে দেখা গেছে যে নিচের লোক উপর ওঠার চেষ্টা করছে, উপরের লোক নিচে নামার চেষ্টা করছে, সেরকম একটা অবস্থায় সিঁড়িগুলো ব্লক হয়ে গেছে। এবং সিঁড়ির নিচতলা যেহেতু গোডাউন, সেখান থেকে আগুনটা ছড়িয়েছে এবং গোডাউনের সিঁড়িগুলোর মুখগুলো আগুনে ব্লক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি অনেকটা ইন্টারেক্ট করি, সেটা হচ্ছে যে আমি সালাতে লেডি সম্পর্কে বলি। দীর্ঘদিন অনেক অভিজ্ঞতার পরে তার কিন্তু বাংলাদেশে একমাত্র গার্মেন্টসের যে ট্রেনিং সেন্টার বিজিএমই একটা ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে গ্র্যাজুয়েশন দেওয়া হয়, সেখানে সে লেকচার হিসেবে কাজ করছে। লিটল এই যে কমপ্লায়েন্সের ব্যাপারগুলো, এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা গার্মেন্টসে আমরা কমপ্লায়েন্সের ট্রেনিং দিচ্ছি। কমপ্লায়েন্সের জন্য কমপ্লায়েন্স ম্যানেজাররা রয়েছে, কমপ্লায়েন্সের জন্য বিদেশি ইয়ারা রয়েছে, সরকার রয়েছে। কিন্তু এই কমপ্লায়েন্সটা মিনিমাম কিন্তু সব ফ্যাক্টরিতেই প্রায় 2-4টা ফ্যাক্টরি খুব বিশেষ কারণে তাদের বিশেষ কমপ্লায়েন্সকে করতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে একটা অমানবিক ব্যাপার, এই জিনিসটার থেকে আমরা তো মুক্ত হতে পারিনি। বরঞ্চ আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘদিন যে একটা অবকাঠামো, একটা মেয়েদের কাজ করার জায়গা, সে কিছু না, একটা মেয়ে খাওয়া দাওয়া করে একটা গার্মেন্টস থাকলে তারপরও সেভিংস থাকে না, 1 মাসের বেতনটা দিয়ে দিলে তার বাড়ি ভাড়া আটকায় যায়। এ কারণে কিন্তু আমারও জানছে যে অনেকে এই শিল্পের তার একটু উন্নত জীবনের জন্য কিন্তু অন্য পেশা, যেটা মানবিকভাবে বলতে গেলে খারাপ লাগে, প্রস্টিটিউশনের দিকে যাচ্ছে, এটা কিন্তু বাস্তবতা। তো সেখানে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমার দেশে কি খুব বেটার কিছু করতেছে বলে আমার মনে হচ্ছে না। পাশাপাশি এর থেকে রিটার্ন, এই রিটার্নের টাকাটা ইনভেস্টমেন্ট গার্মেন্টসে হচ্ছে, এবং মিনিমাম তাদের যে স্যালারির ব্যাপারে যখন কথা বলা হয়, তখন বিজেপি বা গার্মেন্টস ওনারা এতই তারা পলিটিক্যালি এবং সব কিছু লবিস, তারা কিন্তু এই জিনিসটা খুব ওভারলুক করে। আমার মনে হয় লিটল ইনসাইড দ্য ফ্যাক্টরি। আমি এখন কথা বলি, সেটা বিজনেস ইজ বিজনেস। এখনকার দিনে বিজনেসের টিকে থাকতে হলে গার্মেন্টস বিজনেসের তোমার নো ওয়ে কমপ্লায়েন্স ছাড়া আমার মনে হয় বিজনেস টিকে থাকা যাবে না। কারণ বিভিন্ন বিদেশি বায়ার যারা ব্র্যান্ডেড বায়ার বা হলো বায়ার, তারা কমপ্লায়েন্স ফ্যাক্টরি ছাড়া অর্ডার প্লেস করে না। তো ইনিশিয়াল স্টেজে খুব প্রথম থেকে হয়তো মালিকরা চিন্তা করছে যে বাইরের কাজ করতে গেলে আমাদের কমপ্লায়েন্স করা লাগবে, সেই জন্য তারা কমপ্লায়েন্স করছে। বাট এখন আমার জানা মতো অনেক মালিককে আমি চিনি বা অনেক ফ্যাক্টরিকে চিনি, বা আমি নিজের যে ফ্যাক্টরিতে কাজ করি সেটার কথা বলতে পারি যে এখানে কিন্তু উই বিলিভ ইন কমপ্লায়েন্স, উই বিলিভ ইন ওয়েলফেয়ার অফ ওয়ার্কার্স। কারণ আমরা জানি যে ওয়ার্কার যদি ভালো থাকে তার কাছে বেটার আউটপুট পাবো। অফকোর্স এই জিনিসটা আমাদের গার্মেন্টস সরকার বুঝতেছেন যে একটা ইনসেন্টিভ একটা ওয়ার্কারকে যদি টোটাল ইয়াটা দেওয়া হয়, তখন তার আউটপুট অনেক বেশি হয় প্রোডাকশনে। এবং এখন যে কোয়ালিটির ব্যাপারে বা অন্য যে কোনো ব্যাপারে ওয়ার্কাররা যদি সচেতন হয়, ওয়ার্কাররা যদি ট্রেন্ড হয়, তাহলে ওয়ার্কারের কাছে বেশি বেনিফিট আমরা পাবো, বেটার আউটপুট পাবো। সেই জন্য আমরা আগে বিলিভ করি যেটা ওয়ার্কারের ভালো একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। সেই কারণে আমাদের ফ্যাক্টরিগুলোতে আমরা আগে যে কোনো ফ্যাক্টরি সেট আপ করার আগেই এসব জিনিসটা আমরা কাজ করি এবং প্রফেশনাল লোক যেমন ফ্যাক্টরি ডিজাইন করে। এবং আমাদের ফ্যাক্টরি বিল্ডিংয়ের সিঁড়িগুলো বিল্ডিং থেকে মিনিমাম 10 ফিট বাইরে, হ্যাঁ, যাতে নিচে কোনো ইনসিডেন্ট যদি হয়ও আমাদের সিঁড়িগুলো দিয়ে যদি লোকগুলো নেমে যেতে পারে। বড় একটা বিল্ডিং 9তলা ফ্যাক্টরি, সেখান থেকে সমস্ত ওয়ার্কারগুলো নেমে যেতে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগে ম্যাক্সিমাম। এবং আমাদের টার্গেট আমরা যখন মহড়া করি তখন দেখা যায় যে 2 মিনিটের মধ্যে ওয়ার্কারগুলো নেমে যাচ্ছে। এবং কোনো মতেই কোনো সিগন্যালকে ইগনোর করা যাবে না, ফলস অ্যালার্ম হোক, যে কোনো অ্যালার্ম হোক, ইউ হ্যাভ টু গিভ টপ প্রায়োরিটি। এই যে আমরা যেটা শুনতে পেরেছি মিডিয়াতে, এই ফ্যাক্টরিতে নাকি ওয়ার্কারদের ইনিশিয়াল স্টেজে মানা করা হয়েছে, যেটা এটা ফলস অ্যালার্ম, নামার দরকার নেই, কাজ করো, উইচ ইজ ভেরি ভেরি দুঃখজনক। কারণ কি, এই সুপারভাইজারগুলোকে যদি প্রপারলি চেঞ্জ করা হয় এবং সবার মাথার মধ্যে যদি ঢুকানো যায় যে না কোনো অ্যালার্মই ফলস না, 10টা অ্যালার্ম যদি ফলস হয় 10টাই আমার অ্যাটেন্ড করতে হবে, ফলস বলে নেগলেক্ট করা, ইগনোর করা যাবে না। আজকে যদি আমি সেটা করতে হবে যে বাঘ আসলো, এই বাঘ তো আসতেছে না, কাজ করো, এবং একদিন ঠিকই সত্যি করে বাঘ চলে আসছে এবং রাখালবাবুকে খেয়ে ফেলছে, এরকম আগুন লাগছে, ফলস অ্যালার্ম,
হ্যাঁ কিছু হয় না, নিবে ফেলবে একটু পরে, নামার দরকার নেই, এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কোনো অ্যালার্মই অ্যালার্ম, এবং এটা সিরিয়াসলি নিলে যে ফ্যাক্টরিটা দুর্ঘটনা ঘটছে, যদি প্রথম 3-4 মিনিটের মধ্যে সমস্ত লোক নেমে যেতে পারতো, তাহলে কিন্তু এত প্রাণহানি ঘটতো না, আমার ব্যক্তিগত ধারণা। এবং আমি বলবো যে এখানে যদি কেউ